মধু লেহেঙ্গা পরে আছে সে 12টা থেকে। গোসল করে বেরিয়ে আর মুখে একটু কিছু দেওয়ার সময় পায়নি, চুলটাও মোছার সময় পায়নি। তারপর কত কিছুর সম্মুখীন হতে হলো। ফুয়াদের সাথে দেখা হতেই সে ওকে নিয়ে রিসোর্ট থেকে বেরিয়ে আসে। তারপর শুরু হয় এদিক ওদিক ঘোরাঘুরি। জাহানারা বেগম, যিনি নাইম ভাইয়ের আপন ফুপি, তিনি ওকে চিনে, ওর বাবার পরিচিত। তার মাধ্যমে ওর ভাইয়ের কাছে খবর চলে গেছে। ভাই আসছে ওকে নিতে। সেই খবর ফুয়াদের কাছে কিভাবে গিয়েছে মধু জানে না, কিন্তু ফুয়াদ এই খবর ওকে দিয়েছে। ও জিজ্ঞেস করেছিল আপনি সব জানলেন কি করে। ফুয়াদ শুধু রহস্যময় হাসি দিয়েছে। বিয়ে থেকে এনে ফুয়াদ ওকে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল লাঞ্চ করাতে। মধু খিদের জ্বালায় খেয়েছে, কিন্তু আফসোসও কম করেনি। বিয়েবাড়ির খাবার রেখে বাইরে খাচ্ছে। ফুয়াদ ওর আফসোস দেখে রেস্টুরেন্ট থেকে বিয়ের সব আইটেম অর্ডার করে দিয়েছিল। মধু কিচ্ছুটি মুখে নেয়নি, মুখ ভেঙচি কেটে শুধু পাস্তা খেয়েছে। মধু বসে আছে হোটেল রুমে। ওর পরনে লেহেঙ্গা, চুল রাবার দিয়ে আটকে রাখা। এই লেহেঙ্গা পরে থাকতেও এখন রাগ লাগছে, শরীর চুলকাচ্ছে। ওড়না বিছানায় ফেলে মধু রুমে আয়নার সামনে দাঁড়ালো। ওর মুখের অবস্থা বাজে হয়ে আছে, কেমন রুক্ষ দেখাচ্ছে। সারাদিন মুখে কিছু দিতে পারেনি, খালি পাগলের মতো ফুয়াদের সাথে ঘুরছে। এমন পাগল বেশে দুনিয়া ঘুরে এলো, সব ফুয়াদের জন্য হয়েছে। ওর উপর মধুর রাগ বাড়লো। ও ফোন হাতে রুম থেকে বেরিয়ে যেতে চাইলো। ফোনটা তাও আনা হয়েছিল। ফুয়াদ মধুকে নিয়ে যখন বিয়ে থেকে প্রস্থান করবে তখন মধু ফুয়াদকে বলেছিল, রুম থেকে আমার ফোন নিয়ে আসুন, নয়তো আমি কোথাও যাব না। ফুয়াদ মধুর কথা শুনে আবার ফিরে গিয়ে ফোন নিয়ে এসেছিল। মধু নিজের কথা ফুয়াদকে শোনাতে পেরে ওর সাহস বেড়ে গিয়েছিল। মধু দরজা খোলার আগে ওর দরজায় নক পড়লো। ও দরজা না খুলে বলল, কে? আমি। দরজা খোলো। মধু দরজা খুলে কোমরে হাত রেখে বলল, জোর করে ধরে নিয়ে আসলেন। এখন আমি এই ড্রেস পরে রাত পার করব কি করে? এভাবে থাকা যায়? সারা দিন পাগলের বেশে ঘুরলাম, ছি। চোখ মুখ বিকৃত ভাব করে বলল মধু। ফুয়াদ ওর দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, এখানে ড্রেস আছে, চেঞ্জ করে নাও। মধু ব্যাগ হাতে নিয়ে সন্দেহ চোখে তাকিয়ে বলল, আপনি এখানে ড্রেস কোথায় পেলেন? উড়ে আসেনি, পাশেই শপিং মল আছে, সেখান থেকে নিয়ে আসলাম। পাশেই শপিং মল আছে, জানেন যেহেতু আমাকে নিয়ে গেলেন না কেন? আমার ড্রেস আমি চুজ করে আনতাম। আপনার পছন্দ, আমার কি ভালো লাগবে? নিব না এটা আমি। বলে শপিং ব্যাগ ফেরত দিতে উদ্যত হয় মধু। ফুয়াদ ওর হাত থেকে ব্যাগ না নিয়ে বলল, তোমার কাছে টাকা আছে? মধুর আওয়াজ নিবল। ওর কাছে তো টাকা নেই। কেমন বদমাইশ লোক, টাকার খোঁটা দিচ্ছে। টাকা আনার মতো পরিস্থিতি রাখছিলেন, কিভাবে ধরে আনছ মনে নাই? ওভাবে নিয়ে না আসলে এখন নিজের পৈতৃক বাড়িতে থাকতে। নিচ্ছি আপনার ড্রেস, এটার টাকাও দিয়ে দিব। আমি মধু, কারোর জিনিস নেই না। আমার অনেক জিনিস নিয়েছো, সব ফেরত দাও। আমি আপনার কি নিয়েছি? আমার মন চুরি করেছো। ফাউল কথা বলবেন না, অসহ্য। বলে ফুয়াদের মুখের উপর ধরাম করে দরজা আটকে দেয় মধু। ফুয়াদ ওর বন্ধ দরজায় টোকা দিয়ে বলল, ফ্রেশ হয়ে বাহিরে এসো, খেতে যাব। মধু কিছু না বলে শপিং ব্যাগ খুলতে লাগে। ড্রেস বের করে বাথরুমে চলে যায়। গোসল করে ড্রেস পরিবর্তন করে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আয়নার সামনে। ড্রেসটা এত ফিটিং কিভাবে হলো ওর গায়ে? ও হতভম্ব হয়ে দেখছে। ও নিজে কখনো এতটা ফিটিং করে জামা কিনতে পারে না, কিন্তু ফুয়াদ ওর মাপ জানলো কি করে? চিন্তিত মুখে চুল আঁচড়ে নেয় আয়নার সামনে দাঁড়িয়ে। এখানে চিরুনি ছিল। মধু দরজা খুলে বাইরে আসতে একটা অপরিচিত লোকের সাথে ঠাস করে ধাক্কা খায়। লোকটা ওর দরজার সামনে দাঁড়িয়েছিল। ও বের হতে তার সাথে ধাক্কা খেয়েছে। ও কাঁধে হাত চেপে বিরক্তিকর চোখে তাকায় লোকটার দিকে। লোকটা আচমকা ওকে বের হতে দেখে ভয় পেয়ে গেছে হয়তো। লোকটা কেমন ভয়ের তো চোখে ওর দিকে তাকিয়ে আছে। মধু কিছু বলবে, লোকটা দ্রুত বেগে চলে যায়। মধু ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে থাকে লোকটার যাওয়ার দিকে। ফুয়াদ দরজা খুলে তখনই বাইরে আসে, আর মধুকে ভ্যাবলার মতো মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে। ওর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? এমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? কিছু বললেন? কোন ধ্যানে থাকো? একটা লোকের। মানে কোন লোকের? আমার রুমে উকে দিচ্ছিল হয়তো, আমি বের হতেই আমাকে ধাক্কা দিয়ে পালালো। কার এত বড় স্পর্ধা তোমাকে ধাক্কা দেয়? ঢং, চলেন খেয়ে আসি, খিদে পেয়েছে। রাহিয়াপুর বিয়ের রোস্ট তো খেতেই পারলাম না। কে ছিল লোকটা বলো? সন্দেহজনক কেউ? উফ, আমি চিনি নাকি তাকে? বিরক্তিকর কণ্ঠে বলল মধু। ফুয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমিও তো খাওনি, দেখে তো মনে হয় না। অথচ আসার পর থেকে শুধু খেতে পারলে না, সেই আফসোস করে যাচ্ছ। করবো না আপনার জন্য আমি রাহিয়াপুর বিয়ে, করবো না আপনার জন্য আমি রাহিয়াপুর বিয়ে। বিয়ে কিছুই দেখতে পারলাম না। নিজের বিয়ে বিদায় দেখতে পারবে, খেতেও পারবে, এটা ভেবে শান্ত হও।
কান্না করো না। আমি কান্না কোথায় করছি? অবাক গলায় বলল মধু। ফুয়াদ বলল, সরাসরি না কাঁদলেও ভেতরে ভেতরে কেঁদে বন্যা করে ফেলেছ। আপনি আমার ভেতরে দেখতে পাচ্ছেন মনে হয়। দেখতে না পারলেও অনুভব করতে পারছি। যাই হোক, ভালোবাসার মানুষ বলে কথা, এতটুকু না বুঝলে কি হয় নাকি? খেতে চলুন। ফুয়াদ আর মধু হোটেলের রেস্টুরেন্ট আসলো। খাবার অর্ডার দিয়ে বসে আছে। দুজনের হাতে দুটো ফোন। এদিকে অজ্ঞতা ব্যক্তি কিচেনে গিয়ে ফুয়াদের অর্ডার করা খাবারে ড্রিঙ্কস মিশিয়ে দিল। তার ইচ্ছে ফুয়াদকে নেশাক্ত করে মধুকে অপহরণ করা। সে নিজের কাজ করেই শয়তানি হাসি হাসলো। সার্ভেন্টকে এক বান্ডেল টাকা দিয়ে দিল সে টাকা পেয়ে লাফাতে লাফাতে খাবার নিয়ে চলে এলো। মধু ফোন টিপতে টিপতে ফুয়াদের দিকে আর চোখে তাকালো। ফুয়াদ ফট করেই মধুকে টেনে নিজের কাছে এনে জড়িয়ে ধরলো। দুজনের গাল এক করে। মধুর নাক মুখ কুচকে টেরা চোখে ফুয়াদের দিকে তাকায়। ফুয়াদ ধরেই ফোন উঁচু করে একটা নয় দুইটা সেলফি নিল। অতঃপর মধুকে ছেড়ে দিল ফুয়াদ। মধু গালে হাত দিয়ে ঘষে ওর দিকে রক্তচক্ষু করে তাকালো। এসব কি ধরনের অসভ্যতা? সেলফি নিলাম, দেখো কি কিউট লাগছে। বলে ফুয়াদ ছবিটা ওকে দেখালো। মধু দেখলো ফুয়াদ ছবিটা তুলে ওয়ালপেপার করে দিয়েছে। ওর চোখ বড় বড় করে বলল, কাটেন আমার ছবি। সরি সুইট হার্ট, কাটার জন্য তো তুলি নাই। মধু দাঁত কিরমির করে উঠে দাঁড়ালো আর রাগে গজগজ করতে লাগলো। ফুয়াদ ওর হাত ধরে টেনে বসিয়ে বলল, না খেয়েই উঠছো কেন? মধু রাগে ফুঁসতে লাগলো বসে। খাবার দিয়ে গেল তখনই। ফুয়াদের খাবার আগে দিয়ে গেল। মধু শয়তানে হাসি দিয়ে তাকালো খাবারের দিকে। ফুয়াদ খাবার টেনেও খেতে লাগলো। ফুয়াদ অবাক কণ্ঠে বলল, এটা আমার খাবার। আপনি আপনারটা খান। মধুর খাবারও চলে আসছে। ফুয়াদ ওর খাবারের দিকে তাকিয়ে বলল, আমি এসব খাই না। ফুয়াদ এসব খায় না জানে মধু, তাই তো ইচ্ছে করেই কাজ করেছে। ফুয়াদ মধুর খাওয়ার দিকে তাকিয়ে থেকে বলল, মধু আস্তে খাও। আপনি খাওয়া বাদ দিয়ে আমার খাওয়ার দিকে নজর দিচ্ছেন কেন? আমি তোমার খাবারে নজর দিচ্ছি? হ্যাঁ। এদিকে ড্রিঙ্কস মেশানো লোকটা ফুয়াদের খাবার মধুকে খেতে দেখে টেনশনে পড়ে গেল। মধু খাবার খেতে খেতে অদ্ভুত ভঙ্গিতে হেসে ফুয়াদের দিকে তাকালো। ফুয়াদ অনিচ্ছা সত্ত্বেও মধুর অর্ডার করা খাবার একটু মুখে দিচ্ছিল। সে মুহূর্তে মধুর আজব মার্কা হাসি দেখে ফুয়াদ চমকে তাকালোর দিকে। ফুয়াদ মধুকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে, আজব বিহেভ করছো কেন? খাবার মাঝে কেউ এমন করে হাসে? আপনার খাওয়া দেখে হাসি পাচ্ছে। কেন, আমার খাওয়ায় কি হলো? কিছু না। বলেই মধু নিজের খাওয়ায় মনোযোগী হয়ে উঠল। খাওয়া শেষ হতেই ওর মাথা ঘোরাতে লাগলো। ও সবকিছুই ডাবল দেখতে লাগলো। ও চোখ বড় করে তাকালো ফুয়াদের দিকে। দেখলো ফুয়াদ খাবার মুখে দিতে হা করেছে। ওর মুখ দুটো দেখা যাচ্ছে, হাও দুটো দেখা যাচ্ছে। ওর কেন জানি এটা দেখে আরো হাসি পেল। ও মাথা ঝুঁকিয়ে টেবিলে কপাল ঠেকে ফুয়াদের দিকে তাকিয়ে আবারও হেসে উঠল। খাওয়ার পর মধুকে মাথা টেবিলে ঠেকাতে দেখে ফুয়াদ ভাবলো ওর হয়তো বেশি খাওয়া হয়েছে তাই এমন করছে। কিন্তু ওর দিকে চোখ গোল গোল করে চেয়ে হাসতে দেখে ওর সন্দেহ হলো। ফুয়াদ ওর চাহনি দেখে খেতে পারছে না। ফুয়াদ মধুর দিকে ঝুঁকে বলল, পেট ব্যথা করছে নাকি? মধু মাথা নাড়িয়ে না বোঝালো। এভাবে তাকিয়ে আছো কেন? মধু চোখ কচলে কচলে তাকাচ্ছে। মাথা সোজা চারপাশে তাকালো। সবকিছু দুটো লাগছে। ও চোখ বন্ধ করে খুলল। মাথা কেমন ঘোরাচ্ছে। ও কপাল চেপে ধরে চোখ খিচে বন্ধ করলো। ফুয়াদ মধুর কাণ্ড কারখানা দেখছে। আগা মাথা কিছুই বুঝতে পারছে না। ফুয়াদের সামনে দাঁড়িয়ে আছে হোটেল ম্যানেজার, তার মাথা নিচু। ফুয়াদ রাগে গজগজ করছে তখন। চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে, কপালের রগ ফুলে উঠেছে। ফুয়াদ রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। ম্যানেজারকে কলার চেপে ধরে চেঁচিয়ে বলে উঠল, কে এই কাজ করেছে? কার এত বড় স্পর্ধা আমার খাবারে ড্রিঙ্কস মেশায়? মধু ঘোলা চোখে তাকিয়ে আছে ফুয়াদ আর ম্যানেজারের দিকে। বসা থেকে উঠে দাঁড়ালো মধু। ফুয়াদকে অনেক কষ্টে ম্যানেজারের কাছ থেকে সরিয়ে আনার চেষ্টা করছে সবাই, কিন্তু ফুয়াদ এতটাই শক্ত করে ধরেছে কেউ ওকে সরাতে পারছে না। মধু এখনো সজ্ঞানে আছে, তাই ও নিজে এগিয়ে এসে ফুয়াদের ডান হাতের বাহু শক্ত করে ধরে বলে, কি করছেন? ছাড়ুন ওনাকে। ফুয়াদ মধুর কথায় লোকটাকে ছেড়ে দেয়। লোকটা রাগে চোখ মুখ লাল করে আছে। ছাড়া পেতে কলার ও শার্ট ঠিক করে গম্ভীর মুখে দাঁড়ায়। ম্যানেজার খোঁজ নিয়ে খবর নিয়ে ফুয়াদের কাছে এসে জানালো যে লোকটা ফুয়াদের খাবার দিয়েছিল তাকে পাওয়া যাচ্ছে না। ফুয়াদ মধুকে অবস্থায় রেখে কোথাও যেতে পারছে না। এখনই সিসি ক্যামেরা চেক করতে চাইছিল, কিন্তু আগে মধুকে রুমে রেখে আসতে হবে। মধু ওকে টেনে টুনে ম্যানেজার থেকে ছাড়িয়ে আবার চেয়ারে বসে টেবিলে মাথা ঠেকে চোখ বন্ধ করে আছে।
ফুয়াদ মধুর দিকে এক নজর তাকিয়ে ম্যানেজারকে হুমকি দিয়ে বলে, কে এই কাজ করেছে, কেন করেছে? তাকে ওর সামনে নিয়ে আসতে না হলে ও ওদের হোটেল বন্ধ করে দিবে। স্যার, এমন করবেন না। আমাদের হোটেলের একটা সুনাম আছে, এখানে কখনো এমনটা হয়নি। আজ প্রথম এমন কাজ হয়েছে, তার জন্য আমরা অনেক লজ্জিত। ফুয়াদ ম্যানেজারের সাথে আর কোনো কথা বলে না। তার সামনে থেকে সরে সোজা মধুর সামনে গিয়ে দাঁড়ায়। মধু তখন চোখ বন্ধ করেছিল। ফুয়াদ ওর দিকে ঝুঁকে মাথা নিচু করে আর ডেকে ওঠে মধু বলে। মধু চোখ পিটপিট করে ওর দিকে তাকিয়ে জড়ানো গলায় বলে ওঠে, আমার মাথা ঘোরাচ্ছে। বলে মাথায় দুই পাশে হাত রেখে সোজা হয়ে বসতে চায়। ফুয়াদ মধুকে বলে, ওঠো, রুমে চলো। উঠতে পারছি না। আমাকে ধরে ওঠো। বলে ওকে ধরেই দাঁড় করায়। মধু কেমন জানি লাগছে। ও ফুয়াদের হাত দু হাতে জড়িয়ে ধরে হাঁটতে চায়। দুই কদম হেঁটে ফুয়াদের হাত ছেড়ে দেয় আর ঠাস করে পড়ে যেতে নেয়। ফুয়াদ তাড়াতাড়ি ওকে ধরে নেয়। মধু, সামনে হাঁটো। আমি হাঁটবো না। বলে ফুয়াদের দিকে তাকায়। ফুয়াদ ওর দিকে তাকিয়ে বলে, হাঁটবে না কেন? না হাঁটলে রুমে যাবে কি করে? মধু ফুয়াদের দিকে তাকিয়ে লজ্জা মাখা চোখ মুখ করে বলে, আপনি আমাকে কোলে করে রুমে নিয়ে চলুন, আমার হাঁটতে কষ্ট হচ্ছে, পা ব্যথা করছে। আমি তোমাকে কোলে নিব? তুমি নিজে বলছো। সব সময় তো কোলে তুলতে গেলে ঝামেলা করো, এখন এত কোলে উঠতে চাইছো যে? বাই এনি চান্স তোমার কি আমার কোলে উঠতে ভালো লাগে মধু? মধু বাচ্চাদের মতো লাফাতে লাগলো আর বলতে লাগলো, কোলে তুলুন, নয়তো আমি এখানে বসে পড়বো। বলেই মধু লাফানো অফ করে বসার প্রস্তুতি নেয় ফ্লোরে। ও গড বলেই ফুয়াদ তাড়াতাড়ি ওকে কোলে তুলে নেয়। মধুর ঠোঁটে হাসি ফুটে ওঠে। ও ফুয়াদের গলা জড়িয়ে ধরে দু হাতে। ফুয়াদ পেছনে তাকায়। রেস্টুরেন্টের সব কাস্টমার এদিকে হাঁ করে তাকিয়ে আছে। থাকবেই তো একটা ছেলের কোলে একটা মেয়েকে দেখেছে যে সবাই, এখন রোমান্টিক ড্রামা দেখছে। ফুয়াদ বিরক্তিকর চোখে ওদের দেখে রুমের দিকে হাঁটা ধরল। মধু এমনিতে কোলে উঠলে কখনোই ওর গলা ধরে না ভালো করে, আর আজ এত সুন্দর করে ধরেছে আর নিচের মুখ একদম ওর বুকে ঠেকিয়ে রেখেছে। ফুয়াদ মধুকে নিয়ে রুমে আসার রাস্তায় একটা কাপলের সাথে দেখা হলো। মেয়েটা চোখ বড় বড় করে তাকিয়েছিল। ওদের পাশ করার সময় ফুয়াদ শুনলো মেয়েটা ছেলেটাকে ফিসফিস করে ধমক দিচ্ছে। মেয়েটাকে ছেলেটা কোলে নেয় না কেন? ফুয়াদ ওদের এসব কাণ্ড দেখে নিজের মনেই হাসলো। মধু ভ্রু উঁচু করে ফুয়াদের হাসি দেখে বলল, আপনি হাসছেন কেন? মাতাল হয়ে আমার কোলে ওঠার শখ জেগেছে তোমার। তা কোলে উঠে কেমন লাগছে সুইট হার্ট? মধু ফুয়াদের কথা বুঝলো কিনা কে জানে। মধু গলা থেকে এক হাত ছাড়িয়ে ফুয়াদের গালের দাড়ি টেনে ধরলো। আরে কি করছো, পাগল হয়ে গেলে নাকি? মধু ঠোঁট প্রসারিত করে হাসছে, কিন্তু হাত থেকে দাড়ি ছাড়েনি, জোরে টান দিয়েছিল। ফুয়াদের কথা শুনে আলতো করে ধরেছে। প্রথম টানে ফুয়াদ ব্যথা পেয়েছিল, এখন ব্যথা পাচ্ছে না, কিন্তু মধুর কাজে অবাক হচ্ছে। কি করছো, ছাড়ো। মধু ছাড়লো না, ধরে রেখেই বলল, আপনি জোর করে আমার হাত ধরে রাখেন, আমি বললেও ছাড়েন না, আমিও ছাড়বো না। এটা আমার হাত না। হাত ধরে রাখো সারা জীবন, কিচ্ছু বলবো না। দাড়ি কেন ধরছো? উফ, আগে জানলে ছোট করে আসতাম, বড় করে ফেলেছি। এখন তোমার টান খেয়ে আদমরা হব। মধু আবার জোরে টেনে ধরেছে। ফুয়াদ মধুকে তাড়াতাড়ি কোল থেকে মধুকে নামিয়ে দেয় রুমের সামনে এসে। মধুর হাত থেকে রক্ষা পায় দাড়ি। ফুয়াদ নিজের দাড়িতে হাত বুলিয়ে মধুর দিকে তাকিয়ে বলে, সুইট হার্ট, মাতাল হয়েও আমাকে ব্যথা দিলে। কোথায় মাতাল হয়ে আদর সোহাগ করবে? মাতাল হলেও তালে ঠিকই আছো। মধু আবার এগিয়ে এসে ওর দাড়ি ধরতে চায়। ফুয়াদ ওর হাত ধরে ওকে আটকে এক হাতেই জড়িয়ে ধরে লক খুলে দরজার। মধু ধরতে না পেরে অসহায় গলায় বলে, ধরতে দিন। ফুয়াদ ওকে টেনে রুমে এনে জোর করে বিছানায় শুয়ে দিয়ে বলে, চুপচাপ ঘুমাও। বলে ওকে রেখে তাড়াতাড়ি বেরিয়ে আসে। বাইরে থেকে দরজা লক করে দেয়। পেছন থেকে মধু কিছু বলছিল, ও পাত্তা দেয় না। ফুয়াদ বাইরে এসে কাজে লেগে পড়ে। সবার আগে সিসি ক্যামেরা চেক করতে যায়। সেখানে গিয়েও কোনো কাজ হয় না। সিসি ক্যামেরায় ফুয়াদের রেস্টুরেন্টে আসা থেকে কোনো ফুটেজ নেই। ফুয়াদ এবার নিশ্চিন্ত, কেউ ইচ্ছে করে এসব করেছে, আগে থেকে প্ল্যান করা ছিল তার। ফুয়াদ পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। এদিকে ম্যানেজার ভেবেছে পুলিশকে কল করেছে, তিনি তো কেঁদে দেবেন এমন অবস্থা। হোটেলের মালিক যিনি, তিনি থাকেন লন্ডনে, তাকে কল করে সব জানান। এসব কথা পাবলিক জানে না। ফুয়াদকে অনেক অনুরোধ করে গোপন রাখা হয়েছে। এসব সবার মাঝে জানাজানি হয়ে গেলে তাদের হোটেলের রেপুটেশন নষ্ট হবে। ফুয়াদ তার ভয় পাওয়া দেখেও কিছুই বলে না। ও কলে কথা শেষ করে আবার রুমে ফিরে আসে।
এখানে আর এক মুহূর্ত না, বড় কোনো শত্রু ওর পিছু লেগেছে। ও বুঝে গেছে। ম্যানেজারের কাছ থেকে সেই সার্ভেন্টের ঠিকানা নিয়ে কাউকে মেসেজ করে খোঁজ নিতে বলে। মধুর কাছে যাবে ভাবে, এক্ষুনি এই হোটেল থেকে বেরিয়ে যাবে। এখন বাজে 10টার উপরে, এসব ঝামেলা হবে জানলে এখানে আসতোই না। এদিকে পুলিশ নিয়ে উপস্থিত হয়েছে মামুন আর সাফির। আজকে রাহি বিদায় হলো। পরিবেশ ছিল থমথমে, তার মধ্যে ফুয়াদের অনুপস্থিতি। আবার এরা এসেছে একটু পরপর ঝামেলা করতে। সব মিলিয়ে সবার মন মেজাজ হয়ে আছে খিটখিটে। এবার রাজীব খানও রাগে নিজের রুম থেকে বের হয়নি। যা কথা বলার সব সমুদ্র বলছে। এখন পুলিশ বলছেন সমুদ্রকে তাদের সাথে থানায় যেতে হবে। তিন্নি আর ফাহাদ হতভম্ব মুখে দাঁড়িয়ে আছে। নাফিসা বেগম রাগে মধুকে গালিগালাজ করছে। সমুদ্র নিজেও হতভাগ নির্বাক হয়ে গেছে। ফুয়াদের উপর সবাই রাগে বোম হয়ে আছে। এদিকে ফুয়াদের ফোন এই মাত্র খোলা পেয়েছে তিন্নি। ও ফোন কানে ধরেই ড্রয়িং রুম থেকে সরে গেল। হ্যালো ভাই। হ্যাঁ বলো, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে ভাই। মধুর ভাই বাসায় পুলিশ নিয়ে আসছে। সমুদ্র ভাইকে পুলিশ থানায় নিয়ে যাবে বলছে। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। আমি এখন বাসায় ফিরতে পারছি না তিন্নি। মধুকে বাসায় নিয়ে আসলে ওকে ওর ভাইয়ের হাতে তুলে দিতে হবে, কিন্তু আমি এক্ষুনি মধুকে যেতে দিতে পারবো না। এখনো মধু আমার ভালোবাসা গ্রহণ করেনি, আগে ওকে আমায় ভালোবাসতে হবে। তাহলে সমুদ্র ভাইকে কি পুলিশ ধরে নিয়ে যাবে? চাচি খুব কান্নাকাটি করছে। চাচা বাবারা রুম থেকে বের হচ্ছে না, রাগ করে আছে। তুই টেনশন করিস না, ভাইয়ের কাছে ফোনটা দে। তিনি ফোন দেওয়ার জন্য এসে দেখলো সমুদ্রকে নিয়ে চলে যাচ্ছে পুলিশরা, আর চাচি মাথায় হাত দিয়ে বসে আছে সোফায়। তিনি বিলুপ করে কাঁদছেন। তিনি ফোন কানে ধরে বলে দিল সব ফুয়াদকে। ফুয়াদ মায়ের কাছে ফোন দিতে বলল। নাফিসা বেগম ফোন নিয়ে ফুয়াদকে বললেন, এক্ষুনি বাসায় আসো। আম্মু আমার কথা শোনো। নাফিসা বেগম কথা শুনলেন না, ফোন ফিরিয়ে দিলেন তিন্নিকে। ফুয়াদ তিন্নির আওয়াজ পেয়ে বলল, আব্বু কোথায়? রাগ করে রুম থেকে বের হয়নি। সবাই তোমার উপর খুব রেগে আছে ভাইয়া, তুমি বাসায় আসো। তিন্নি, মায়ের খেয়াল রাখিস, চিন্তা করিস না, ভাইয়াকে আমি জেলে থাকতে দিব না। বলে ফোন কেটে দেয়। ফুয়াদ মধুর রুমের সামনে এসে দাঁড়ায়। এই অবস্থায় মধুকে নিয়ে এখান থেকে যাওয়াটাও রিস্ক, আবার এখানে থাকাও রিস্ক। থানায় যাওয়াও দরকার। ফুয়াদ কপালে আঙ্গুল রেখে চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর একটা শ্বাস ফেলে লক খোলে ভেতরে আসতেই ওর বুক থক করে ওঠে। রুমের কোথাও মধু নেই, সম্পূর্ণ রুম ফাঁকা। চিন্তায় ভাঁজ পড়ে ওর কপালে। ফুয়াদ অস্বস্তি নিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মধু হয়তোবা এখানেই আছে। আজ ওর যে অবস্থা, হয়তো দরজা বন্ধ করার কথা মাথাতেই নেই। ভেতরে কেউ আছে তেমন কোনো সংকেতও পাওয়া যাচ্ছে না। আবার ফুয়াদ ভেতরে যেতে পারছে না। যদি মধু এখানেই থাকে। ফুয়াদ ওয়াশরুমের দরজার সামনে থেকে সরে এলো। বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করবে কিছুক্ষণ। ও রুমে 2বার পায়চারি করলো। ফুয়াদ কপালে আঙ্গুল চালিয়ে নিজের টেনশন কমাতে চাইছে। মাথা ব্যথা করছে। ফুয়াদ ফ্লোরের দিকে তাকিয়ে থেকে হাঁটছিল। হঠাৎ ওর চোখ যায় খাটের বাম প্রান্তে। খাটের কোণার ভেতর থেকে মধুর ওড়নার অংশ দেখা যাচ্ছে। ওর কপাল কুঁচকে এলো। ভ্রু উঁচু করে ফুয়াদ এগিয়ে গেল। নিচু হয়ে ওড়না টেনে নেওয়ার ট্রাই করলো। ও অনুভব করলো ওড়না ওর টানে ওর হাতে আসছে না। তার মানে ভেতরে কেউ টেনে ধরেছে। কে? খাটের তলায় কে আছে? ফুয়াদের কপালে চিন্তার ভাঁজ পড়লো। ও হাঁটু গেড়ে বসে পড়লো নিচে, আর মাথা ঝুঁকিয়ে তাকালো খাটের তলায়। সঙ্গে সঙ্গে ওর নজর আটকালো খাটের তলায় থাকা মধুর দিকে। মধু জড়সড় হয়ে খাটের তলায় বসে, মুখে হাত চেপে আছে। গরমে ঘেমে নাজেহাল অবস্থা। ফুয়াদকে দেখে মধু মুখ থেকে হাত সরিয়ে দাঁত কেলিয়ে তাকালো। ফুয়াদ চোখ মুখ শক্ত করে ওকে বলল, তুমি এখানে কি করছো? বাইরে ভূত আছে, তাই আমি এখানে লুকিয়ে আছি, যাতে ভূত আমাকে খুঁজে না পায়। হোয়াট? কি সব বলছো? বের হও দ্রুত। না, আমি বের হব না। তুমি পচা, আমাকে একা রেখে চলে গিয়েছিলে। আমি বের হব না। ফুয়াদের রাগে কপালে রগ ফুলে উঠল। মধুর উপর চরম রাগ নিয়ে একটা ধমক দিল, আর মধুর হাত ধরে টেনে ওকে খাটের তলা থেকে টেনে বের করলো। মধু বেরিয়েই ফুয়াদের বুকে ধাক্কা দিয়ে বলল, তুমি পচা, ছাড়ো আমাকে। পাগল হয়েছো? খাটের তলায় গেছো কেন? তোমাকে না দেখে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো? দেখো তো শরীরে কি অবস্থা করেছো। মধু খাটের তলায় গিয়ে ড্রেসে ময়লা লাগিয়ে ফেলেছে। ফুয়াদ নিচু হয়ে ওর জামার ময়লা ঝাড়তে লাগলো। ফুয়াদ মধুর জামার ময়লা ঝেড়ে সোজা হয়ে দাঁড়াতেই মধু ওকে বলল, তুমি আমাকে একা ভূতের কাছে রেখে কোথায় গিয়েছিলে? তোমাকে আমি ঘুমাতে বলেছিলাম না? ঘুমিয়ে খাটের তলায় কেন গিয়েছিলে?
একটা ভূত আমার ঘাড় মটকাতে এসেছিল। আমি ভয়ে লুকিয়েছিলাম। গলায় এত তেজ, সে সামান্য ভূতের ভয়ে খাটের তলায় চলে গিয়েছিল। চলো, আমাদের এই মুহূর্তে এই স্থান ত্যাগ করতে হবে। আমি ঘুমাবো। বলেই ফুয়াদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে মধু বিছানায় শুয়ে পড়ল। মধুর কাণ্ড দেখে ফুয়াদ ওকে ওঠানোর জন্য এগিয়ে এলো। মধু, ওঠো, আমাদের এখানে থাকা রিস্ক। মধু উঠল না, শুয়ে আছে। ফুয়াদ ওর হাত ধরে টেনে উঠিয়ে বসিয়ে বলল, কথা শোনো, চলো। মধু ফুয়াদের ধরে রাখা হাতের দিকে তাকিয়ে বলল, তোমার হাতের ওই আঙ্গুলের আংটিটা সুন্দর, ওটা আমাকে দাও। আমার একটাও আংটি নাই, দেখো। বলেই মধু নিজের ডান বাম দুই হাতের আঙ্গুল দেখালো। মধুর আজাইরা কথা শুনে ফুয়াদের মেজাজ খারাপ হয়ে গেল। এখন এখান থেকে পালাতে হবে, আর এই মেয়ে উল্টো পাল্টা কথা বলছে। ওর নেশা কাটাতে হবে। ফুয়াদ মধুর হাত ছেড়ে বাইরে যাবার চিন্তা ভাবনা করলো। এদিকে মধু দৌড়ে এসে ওর হাত জড়িয়ে ধরে বলল, তুমি আবার আমাকে একা রেখে চলে যাচ্ছ? ফুয়াদ থেমে মধুর দিকে তাকিয়ে বলল, তুমি আমার সাথে চলো, নয়তো একা ভূতের কাছে রেখে চলে যাব। মধু ভয়ে সিটিয়ে গেল। ওর চোখ মুখ আতঙ্কে শুকিয়ে গেল। কাপা হাতে ফুয়াদের বাহু জড়িয়ে ধরল। ফুয়াদ মধুর আতঙ্কিত ভয়ের তো মুখ দেখে বাঁকা হাসল। ফুয়াদ মধুকে নিয়ে হোটেলের বাইরে এলো। বের হওয়ার সময় হোটেলের ম্যানেজার থাকার জন্য আর এসব পুলিশকে জানাতে বারণ করলো। ফুয়াদ গম্ভীর মুখে চলে এলো। শুধু বলবে কি বলবে না কিছুই বলল না। মধুকে গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে উঠে বসলো। ফুয়াদ মধুর দিকে আবার ঝুঁকে ওর সিট বেল্ট লাগিয়ে দিল। সরে আসতে যাবে, মধু ফুয়াদের হাত ধরে ফেললো আবার। ফুয়াদ প্রশ্নবিদ্ধ চোখে ওর দিকে তাকালো, তারপর বলল, সুইট হার্ট, মাতাল হয়ে তুমি ডাকটা শুনতে ভালোই লাগছে, হৃদয়ে গিয়ে লাগছে। মধু আবার ওর হাতের রিং দেখিয়ে বলল, ওটা দাও। ফুয়াদ মধুর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে ওর গালে হাত রেখে বলল, দেব, যেদিন তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে। এখন এই মাতাল মেয়েকে রিং পরাতে চাই না, তুমি সজ্ঞানে এর অধিকার পাবে। বলে ফুয়াদ ওর কপালে অধর স্পর্শ করে সরে আসে। মধু গাল ফুলিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ফুয়াদ ওর গাল ফোলানো দেখে আবারও হাসল। মধুর হাসি দেখে আরো গাল ফোলায়, চোখ সরিয়ে নেয়। গাড়ি চলতে শুরু করেছে। মধু সিটে হেলান দিয়ে আছে। ওর খারাপ লাগছে। মধু ফুয়াদের দিকে তাকিয়ে বলল, বমি পাচ্ছে। বলতে বলতে ওয়াক ওয়াক করতে লাগলো। ফুয়াদ তাড়াতাড়ি গাড়ির ব্রেক কষলো। দরজা খুলে বেরিয়ে দৌড়ে নামলো। মধুর সিট বেল্ট খুলে তাড়াতাড়ি ওকে গাড়ি থেকে নামালো। মধু গাড়ি থেকে নেমেই বমি করে ভাসিয়ে দিল। ফুয়াদ ওকে ধরেছিল বিধায় ওর শার্টেও বমি লাগলো। বমি করে অবস্থা নাজেহাল করে ফেললো। বমি করে ক্লান্ত হয়ে মধু ফুয়াদের বুকে ঢলে পড়ল, শরীরের ভারসাম্য ছেড়ে। ফুয়াদ দুহাতে মধুকে জড়িয়ে ধরে ওর গালে হাত দিয়ে বলল, ঠিক আছো? খারাপ লাগছে। যে এই কাজ করেছে তার উপর ফুয়াদের রাগ তরতর করে বাড়তে লাগলো। তাকে সামনে পেলে কি করতো ও নিজেও জানে না। গাড়িতে এক ফোঁটা পানিও নেই। থাকলে মধুকে একটু পানি খাওয়াতে পারতো, তাহলে ওর ভালো লাগতো। বমি দিয়ে ওর হাতার শার্ট নষ্ট হয়ে গেছে। ফুয়াদ মধুকে বুকে নিয়ে গাড়িতে বসালো, তারপর দরজা আটকে দিল। মধু চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে। ফুয়াদ হাতার দিকে তাকিয়ে নাক মুখ বিকৃত করে শার্ট খুলে ফেললো, তারপর গাড়িতে উঠে বসলো। গাড়ি চালাতে লাগলো। এখন ফুয়াদের গায়ে শুধু সেন্ডু গেঞ্জি, জিন্সের প্যান্টের সাথে সেন্ডু গেঞ্জি। ফুয়াদ মধুকে নিয়ে প্রান্তের বাসায় আসলো। এখান থেকে ওর বাসাটাই কাছে। প্রান্তকে কল করে যাওয়ার কথা বলে দিয়েছে। প্রান্ত ওর জন্য অপেক্ষা করছিল। ওরা আসতেই খুশি হয়ে এগিয়ে এলো। ফুয়াদ দেখলো মধু ঘুমিয়ে গেছে। ফুয়াদ শার্টবিহীন গাড়ি থেকে নেমে মধুকে কোলে তুলে নিল। প্রান্ত ফুয়াদকে এমন ড্রেস আপ ও তার সাথে অপরিচিত এক মেয়েকে দেখে হতভম্ব হয়ে গেল। চোখ বড় বড় করে ফুয়াদ আর মধুকে দেখতে লাগলো। প্রান্তর ফ্ল্যাটে গিয়ে মধুকে ফুয়াদ প্রান্তের রুমের বিছানায় শুয়ে দিল। তারপর নিজে প্রান্তকে বলে ওয়াশরুমে ঢুকে গেল গোসল করতে। প্রান্ত নিজের পোশাক দিল ফুয়াদকে। প্রান্ত এক কামরা একটা ভাড়া বাসায় থাকে। ওর পরিবারের সবাই গ্রামে থাকে। ও কাজের জন্য শহরে থাকে একাই। ওর বাসাটা ছোট, একটা বেডরুম, একটা কিচেন, একটা ওয়াশরুম, একটুখানি বসার জায়গা আছে। সেখানে দুটা সোফা রাখা। এক সোফায় প্রান্ত বসে আছে গভীর ভাবনা নিয়ে। ওর ভাবনা ফুয়াদের সাথে থাকা মেয়েটিকে। এত রাতে দুজন কোথা থেকে এলো কিছুই বলেনি ফুয়াদ ওকে, শুধু হঠাৎ কল করে বলেছে ওর বাসায় আসছে। প্রান্ত তো চমকে গিয়েছিল। কোনোদিন ফুয়াদ ওর ফ্ল্যাটে আসেনি, আজ হঠাৎ এত রাতে আসবে বলছে। ও দ্বিমত করেনি, খুশির সাথেই রাজি হয়েছে। প্রান্ত বসে আছে ফুয়াদের অপেক্ষায়।
ওয়াশরুম থেকে বের হলে সব প্রশ্নের জবাব পাবে সে আশায়। ফুয়াদ ওয়াশরুম থেকে বেরিয়ে মাথা মুছে তাকালো বিছানার দিকে। মধু ঘুমিয়ে আছে। ফুয়াদ এগিয়ে এসে বসলো ওর শিয়রের কাছে, মুখটার দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইল। ফুয়াদ মধুর গালে হাত বুলিয়ে হাত নিয়ে মাথায় রাখলো, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রুম ছেড়ে বেরিয়ে গ্লাসে পানি এনে মধুকে ঘুমন্ত অবস্থায় জোর করে একটু পানি খাওয়ালো। বমির পর কিছু খায়নি, পানিও না, তাই খাওয়ালো। উঠে ওয়াশরুমে গিয়ে তোয়ালের এক কোণা ভিজিয়ে ওর মুখটা মুছিয়ে দিল। প্রান্ত ফুয়াদকে রান্নাঘরে যেতে দেখে চমকে উঠে জিজ্ঞেস করলেও ফুয়াদ উত্তর দেয় না। প্রান্ত দরজার সামনে দাঁড়িয়ে ফুয়াদের কাজ দেখে আরো হতভম্ব হয়ে যায়। মধু ঘুমের মাঝে নড়ে ওঠে। ফুয়াদ উঠে বাইরে আসে। প্রান্ত দেখার আগেই নিজের স্থানে এসে বসে পড়ে। ফুয়াদ ওর পাশের সোফায় বসে ওর দিকে তাকিয়ে বলে, এক রাত না ঘুমিয়ে থাকতে পারবে? প্রান্ত মাথা নাড়িয়ে পারবে বলে। ফুয়াদ বলে, এক কাপ কফি হবে? প্রান্ত উঠে রান্নাঘরে চলে যায়। নিজেরও ফুয়াদের জন্য কফি করে নিয়ে আসে। ফুয়াদ ছোট ছোট চুমুক দিতে থাকে কফিতে। সাথে প্রান্ত জিজ্ঞেস করে কি হয়েছে, কোথা থেকে এত রাতে এখানে আসলো। ফুয়াদ হোটেল ও সমুদ্রের থানায় থাকার কথা জানায়। প্রান্ত সব শুনে স্তব্ধ হয়ে যায়।